সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় তৃণমূলের রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বরিষ্ঠ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ দিদারুল আলম চৌধুরী, আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি মোশাররফ আহমেদ ঠাকুর ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, তৃণমূলের রাজনীতি, বিএনপি এই উপজেলা নির্বাচন বর্জন সহ সব নির্বাচনই বর্জন করবে তারা এর মধ্যে ঘোষণা দিয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নিতে আগ্রহী নয়। এতে তৃণমূলে আপনারা কতটা লাভবান হবেন, তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ এসএটিভির দর্শক শ্রোতা, আমাদের প্রিয় উপস্থাপক এবং অপর দুই বিজ্ঞ আলোচক। আপনি দেখুন যে প্রথমত আমি বলতে চাই যে বিএনপি কোনো ট্রেড অর্গানাইজেশন না, এটা কোনো বণিক সমিতি না, এটা প্রফিট মেকিং অর্গানাইজেশন না। এটা প্রথমত সে ন্যাশনাল ইন্টারেস্টের আসপেক্টে চিন্তা করে বিষয়টা। তো ন্যাশনাল ইন্টারেস্টের আসপেক্টে চিন্তা করলে আমরা প্রথমেই বলতে চাই যে তৃণমূলের কথা আপনি বলেছেন, কিন্তু তার আগে আমি একটু টাচ করে আসতে চাই যে আমার সংবিধানে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের যে সংবিধানের ৭-এর অনুচ্ছেদে বলছে যে এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। ১, ২ আপনি এর সাথে রিলেট করেন ১১ অনুচ্ছেদে বলছে যে জনগণ এই মালিকানা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে। থার্ড জিনিসটা হচ্ছে যে ১৫২ অনুচ্ছেদে ব্যাখ্যায় বলা হয়েছে রাজনৈতিক দল এমন একটি অধিসংঘ, সবগুলোকে বলা হয়েছে সংস্থা বা সংঘ। রাজনৈতিক দল এমন একটি অধিসংঘ যার মাধ্যমে জনগণ তার রাজনৈতিক দর্শন চর্চা করে এবং প্রতিফলন করে, রাজনৈতিক দর্শন প্রতিফলন এবং চর্চা করে। তো এই তিনটাকে যদি আপনি একসাথে মিলিয়ে কথা বলেন, এবং এটার সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই। শেখ মুজিবুর রহমান ১০ই জানুয়ারি ফেরত আসার পরে ১৯৭২ সালের ১১ই জানুয়ারি তিনি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যখন জারি করেন, তখন তিনি বলেন যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি। গণতন্ত্র বলতে বোঝায় ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি। এই চারটাকে এখন একত্র করেন, তাহলে গণতন্ত্র কি হবে? শেখ মুজিবুর রহমান বলেছেন স্বাধীন যে বাংলাদেশে গণতন্ত্র মানে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, আর তিনটা মালিকানা, ৭-এর ১ নির্বাচন এবং রাজনৈতিক দল। তো মালিকানা, নির্বাচন এবং রাজনৈতিক দল, এই তিনটাকে যদি আপনি রিলেট করে দেখেন আর ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি দেখেন, তাহলে ৭ই জানুয়ারির যে নির্বাচনটা, এটি আদৌ কোনো বিবেচনায় কোনোভাবে এটা একটি নির্বাচন হয় নাই, এটি একটি প্রহসন হয়েছে, জাস্ট একটা প্রহসন হয়েছে। এমনকি এদের যে এই নির্বাচনের যে নির্বাচনে যে বিরোধী দলীয় নেতা হয়েছেন জি এম কাদের সাহেব, তিনিও বলেছেন যে এটি একটি নির্বাচন হয় নাই, এটা একটি প্রহসনের নির্বাচন হয়েছে। এটাতে একটি গৃহপালিত যে রাজনৈতিক অপোজিশন তৈরি করার খেলা খেলেছেন রাজনৈতিক আওয়ামী লীগ। তো এই জিনিসটার পরে আমি আপনাকে বলছি, আজকে আওয়ামী লীগ এই ৭ই জানুয়ারিকে ধামাচাপা দেওয়ার জন্য, জাস্ট এটাকে নিচে ফেলে দেওয়ার জন্য, অন্য ইস্যুকে সামনে আনার জন্য সারা বাংলাদেশে উনি একটা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করেছেন। এবং এই স্থানীয় সরকার নির্বাচন, এইটার জন্য বিএনপি তার যে লেজিটিমেসি ক্রাইসিস, এই লেজিটিমেসি ক্রাইসিসকে ওভারকাম করার জন্য যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যাবে না। ১, আপনি দেখেন এই নির্বাচনটি, উপজেলা নির্বাচনটি কিন্তু আওয়ামী লীগ করছে না। আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছেন যে আমরা মার্কা দিচ্ছি না। সাংবাদিকরা যখন এটা প্রশ্ন করেছেন, তখন তিনি বলেছেন আওয়ামী লীগের তো নির্বাচন বর্জন করার রাইট আছে। মানে নির্বাচনটা হওয়ার কথা হচ্ছে মার্কা দিয়ে, দলীয় মার্কায়, আইনটাও তাই আছে। স্থানীয় সরকার নির্বাচন আইন ২০১৫, এটা আইনটা এখনও বলবৎ আছে। তিনি বলছেন যে আইনটা ঠিক আছে, বাট আমরা
মার্কা নিয়ে নির্বাচনে যাচ্ছি না, মানে আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না। কথাটা শুনবেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই, মার্কা নিয়ে নির্বাচনে নাই। জাতীয় পার্টি মাত্র 5টি বিক্রি হওয়ার পরে জাতীয় পার্টি নির্বাচনে নাই। তাহলে নির্বাচনটা করছে কে? নির্বাচনটা করছে কে? তো এই নির্বাচনে এই ধরনের একটি প্রহসনের যে আয়োজন, এই প্রহসনের আয়োজন যেটাতে আওয়ামী লীগ বলছে যে আমরা বর্জন করেছি, আমাদের দলীয় মার্কা আমরা দিব না, এটা এই খেলায় বিএনপি যায় নাই। আমি আপনাকে বলছি, তৃণমূলের কিছু লোকজনকে আওয়ামী লীগ প্রচ্ছন্নভাবে যে দেখবেন প্রলোভন দেখায়, নিপীড়নের ভয় দেখায়, এইসব কারণে কিছু লোকজন এই নির্বাচনে যাচ্ছে এবং বিএনপি এদের সাথে সম্পর্ক অস্বীকার করেছে। কারণ 2 দিন পরে যখন পরিস্থিতি চেঞ্জ হবে, আপনি এসে বললেন আমি তো দলে ছিলাম। এটা যাতে না হয় এই জন্য তৃণমূলের কিছু লোকজনের সাথে বিএনপি সম্পর্ক অস্বীকার করেছে। আমি মনে করি এইটুকুন অবস্থায় আপনি আমার প্রথম সেগমেন্টের বক্তব্য। জি মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। দেদারুল আলম চৌধুরী, যেটি মোশাররফ ঠাকুর বলেন 7 জানুয়ারি নির্বাচনকে তারা নির্বাচন মনে করেন একটি প্রহসন, এবং এই ইস্যুকে ঢাকতে নিচে ফেলে দিতে হয়তো অন্য ইস্যু আনতে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করেছে আওয়ামী লীগ। আর নির্বাচন জি, আমি সিটিভির সমস্ত দর্শকদের সালাম জানাই, আর সহ আলোচক সহ উপস্থাপক সবাইকে সালাম জানাই আমার বক্তব্য শুরু করছি। প্রথমত কথা হচ্ছে যে 7 জানুয়ারির নির্বাচন সম্বন্ধে আমার বিএনপির প্রতিনিধিত্বকারী তিনি কথা বলছেন। 7 মার্চে যখন বিএনপি 7 জানুয়ারি যখন ইলেকশনে জয়েন করে নাই, উনি কথা বলার কোনো রাইট নেই, কারণ উনি এখানে পার্টিসিপেন্ট না। ওনাকে যদি কোনো আদালত বা কোনো এজেন্সি বলে থাকে যে ভাই আপনি ইলেকশন সম্বন্ধে একটু তদন্ত করে আমাদের রিপোর্ট দেন, তাহলে উনি এটা বলতে পারেন। আর এমনি দর্শক গ্যালারি থেকে, আমি একজন দর্শক, এদেশের নাগরিক, আমি ভোটটার সম্বন্ধে কথা বলবি, তো ওনাকে আমি দর্শক হিসেবে ধরে জবাবটা দিতেছি। 7 জানুয়ারির নির্বাচনের আইনগত কোথায় সমস্যা ছিল আমি একটু জানতে চাই। একটা নির্বাচনের এত তারিখের মধ্যে নির্বাচন করতে হবে, শিডিউল দেওয়া হলো। শিডিউলে তত্ত্বাবধায়ক সরকার করে যারা নাচ গান যত কিছু আছে করে যখন এটা আন্দোলনে ব্যর্থ হয়েছে, তাহলে কি সরকারের আইন কনস্টিটিউশন আপিল থেকে এটা ধারাবাহিকভাবে চলমান ছিল, যেখানে বিএনপি অংশগ্রহণ করে নাই। তাহলে এখানে উনি যে প্রথম শুরু বললেন যে আমাদের সংবিধানের ধারা উপধারা নিয়ে জনগণের রাইট এবং ভোটার রাইট, এখানে জনগণের জন্য ভোট, জনগণের ভোট এখানে অংশগ্রহণ করছে এবং ইলেকশনের যে যাবতীয় আইন সেটা সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। যদি এখানে কোনো একটা আইনের কোনো বাধা থাকে আমাকে স্পেসিফিক বলুক, সেটার আমি জবাব দেব। তারপর হলো যে এই সুতরাং 7 জানুয়ারির নির্বাচনটা আমি মনে করি খুবই সুন্দর হয়েছে, এজন্য যে এখানে যে মানে আমাদের দলীয় স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল। দলীয় স্বাধীনতা মানে চৌধুরী, যদি 7 জানুয়ারি নির্বাচনে আইনি কোনো বাধা না থাকে, আইনি ভাবে সিদ্ধ হলেও, তাহলে বিরোধী পক্ষ থেকে কেন অভিযোগ করা হচ্ছে নির্বাচন নয়? বিরোধী দলটার অভ্যাসে যেটা যে কিছু একটা বলতে হবে, এবং এটা তো ওনারা অভ্যস্ত কথা বলতে। আমি বলতে যুক্তিক বলুক। এই যে নির্বাচনী একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এত তারিখের মধ্যে নমিনেশন দিবে, এত তারিখ সাবমিট করবে, এত তারিখ প্রত্যাহার করবে, এই যে প্রক্রিয়ার মধ্যে কোনো ইলিগ্যালিটি ছিল কিনা। তাইলে যে এখন আমি ঘরে বসে রইলাম, আমি না গেলে প্লেন ছাড়তে পারবে না, এটা তো হতে পারে না। আপনি মনে করেন আপনি এখন প্লেনে বসে আছেন, অ্যানাউন্স করলো যে মন্ত্রী একজন আসতেছে, একটু আধা ঘন্টা প্লেন লেট হবে, আপনি মানবেন? উনি মানবেন? সুতরাং আর এইটা এমন একটা জিনিস 7 জানুয়ারির পরে 8 জানুয়ারি করতে পারবে না কনস্টিটিউশনাল প্রবলেমের জন্য। সুতরাং এখানে আইনগত যেটা আছে ওনারা ভাবাবে যেটা করতেছে, না আমি যাই নাই, এই জন্য ইলিগেল, আমাকে প্লেন কেন আমাকে ফেলে চলে গেল, না এটা ঠিক হয় নাই, এটা ইলিগেল। হোয়াট ইজ দ্য ইলিগ্যালিটিস? হ্যাঁ, এটা নাই। আর উনি নির্বাচনে অংশগ্রহণের ওই উপজেলার এই নির্বাচনে যেটা আমি বলছি, এই নির্বাচনে আমাদের যে কিছু স্বতন্ত্র প্রার্থীকে অংশগ্রহণ করতে দিয়ে ইলেকশনটা উৎসবমুখর হয়েছে এবং
মানে যত কথাই বলুক নির্বাচনে সবাই এনজয় করছে, কারণ দলীয় যে একটা গ্রুপিং থাকতো, হ্যাঁ, সবাই এখন যার যার ক্যান্ডিডেট নিয়ে সুন্দরভাবে করছে। আর উপজেলার ব্যাপারেও যদি বলতে যাই যে বললেন যে আওয়ামী লীগ তো অংশ নিচ্ছে না উপজেলায়, সেখানে দলীয় প্রতীক সেটা নেই। বলছি আমি উপজেলার ব্যাপারে অবশ্য, তাও আবার উনি বিএনপি ক্যাপাসিটিতে উপজেলার কথা বলার রাইট নাই, কারণ ওনারা এরশাদ সাহেব সুন্দর একটা সিস্টেম উপজেলা করছিল, ওনারা এটাকে বাতিল করছে। তা এখন যাই হোক, আজকে আওয়ামী লীগ যখন এটা করতেছে, ওনারা যে আলোচনায় অংশগ্রহণ করতেছে, এটা মানে আওয়ামী লীগের ক্রেডিট। তবে এখন যে স্থানীয় সরকার ইলেকশনগুলো সাধারণত দলীয় দেওয়াটা ঠিক না। স্থানীয় সরকার হইল যে এই যে ব্যক্তির মধ্যে মানে কম্পিটিশন হওয়া চায়, কোন লোকটা আমার জন্য ভালো করবে। আর দলীয় হলে তো সে তো ব্র্যান্ড পাইয়ে গেল, এখন আমি আপনার কারণে আওয়ামী লীগ করি, আমি সে খারাপ হইলেও তাকে ভোট দিতে বাধ্য। আর স্থানীয় সরকারের কাজের জন্য যে স্বতন্ত্রভাবে যদি মানে ব্যক্তি যাচাই করে যদি ভোটটা দেওয়ার সুযোগ থাকে, সেটাই হবে বেটার। যার ফলে অনেক চিন্তা ভাবনা করে এটা দলীয় প্রতীক বাদ দিয়ে এটা জনগণের যেন ব্যক্তি মানুষটাকে পছন্দ করতে পারে, ভালো মানুষ পছন্দ করতে পারে। এখন কত হলে কি বিএনপি আসে নাই, তা আপনি ওই তিনজনকে আওয়ামী লীগ বলে তো লাভ নাই। দে আর রিপ্রেজেন্টিং দিস কান্ট্রি, তার রিপ্রেজেন্টিং ইলেকশন প্রসেস। হ্যাঁ, তো জাতীয় পার্টির যদি আসা নাই, ওই জন্য তো আওয়ামী লীগ দায়ী না, ইলেকশনের যারা চালাচ্ছে তারা দায়ী না। ইলেকশনটা হচ্ছে এখন ব্যক্তি দেখে দেখে স্থানীয় সরকারের ইলেকশন আর নির্দলীয়ভাবে হচ্ছে, এবং এটা হওয়া উচিত। এবং গভর্নমেন্ট, আমাদের দেশ, আমার নেত্রী, বিশ্ব নেত্রী, যিনি আজকে বাংলাদেশকে, যে উনি একটু আগে আসছেন, আপনি একটা মোবাইলে ওনার সাথে কনফার্ম করছেন, আমেরিকা আজকে যে ডিজিটাল বাংলাদেশ উপহার প্রদানকারী আমার নেত্রী, বহুত বিচক্ষণ নেত্রী। উনি এ দেশের মানুষের মঙ্গলের জন্য দিনরাত চিন্তা করেন, ওনার ব্যক্তিগত কোনো চাহিদা নেই, যে যত কথাই বলুক। এখন ওনাকে তো আমি অবশ্য ডিসরেসপেক্ট করবো না। উনি 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান ফিরে আসছে, এখানে একটু বিশেষণ লাগালে আমার কাছে ভালো লাগতো আর কি। বঙ্গবন্ধু বলা যাইতো, জাতির জনক বলা যাইতো। যাই ওনারা এখনও কীভাবে এরকম ভদ্রতা নিয়ে চলেন আমি জানি না। তবে আমার মনে হয় এক ব্যক্তি যার সাথে কোনো কারো তুলনা হওয়া উচিত নয়, তিনি সবার ঊর্ধ্বে, তাকে সম্মান দিয়ে আমরা সবাই কথা বলা উচিত। তো এখন কথা হলো, আমি আপনাকে সার সংক্ষেপ যেটা বলবো, আওয়ামী লীগ যতগুলো কাজ করছে আইনকে মেনে চলছে, আমাকে বাদ দিয়ে প্লেন চলে গেছে এটাই কমপ্লেন, আমাকে বাদ দিয়ে নির্বাচন করে ফেলছে এটাই কমপ্লেন। আইনত কোনো জায়গায় কোনো ব্রেক নাই, যদি ব্রেক থাকে আমাকে স্পেসিফিক বলা হোক। দিদার আলম চৌধুরী, দিদার ভাই, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম তৃণমূলের রাজনীতি। প্রশ্ন দুটি, প্রথমটি হচ্ছে তৃণমূলের রাজনীতি, জাতীয় পার্টি তৃণমূলের রাজনীতিতে আসলে কতটা সক্রিয়, উপজেলা নির্বাচনে সেই ধারা বা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির অবস্থানটা আসলে কি, এটা জানতে চাও বলতে। জি, ধন্যবাদ আপনাকে এবং দুজন বিশিষ্ট আলোচক এবং এসএটিভি দর্শক ও কলাকুশলীকে সালাম অবশ্যই দিয়ে শুরু করতেছি। আপনি অত্যন্ত সুন্দর কথা বলছেন, জিজ্ঞেস করছেন যে বিশেষ করে তৃণমূলের ব্যাপারে। জাতীয় পার্টি তৃণমূল লেভেলে অবশ্যই আছে, যেহেতু 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এটা আমাদের প্রিয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতি, ওনার এই উক্তি ছিলেন এবং উনি ওই পরিমাণই কাজ করে গেছেন। 9 বছরে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছেন, আমার মনে হয় না যে অন্যান্য সরকার আসছে করছে ঠিকই, কিছু আওয়ামী লীগের অনেক উন্নয়নমূলক কাজ আছে, কিন্তু তার পাশাপাশি এরশাদের আপনি ফেলে দেওয়ার মতো কোনো জায়গা নেই। উনি প্রতিটা জায়গায় এখনও মানুষ রন্ধ্রে রন্ধ্রে ওনারকে উপভোগ করে। এখন তৃণমূল পর্যায়ে রাজনীতি এবং আপনার উপজেলার যে নির্বাচনের কথা বললেন, আপনি দেখেন ওই যে 15 সালে ভাই যেটা বললো যে মার্কা ছাড়াই, আগে কিন্তু মার্কার ব্যাপারটা 15 সালে ইয়েতে নিয়ে আসছিল যে মার্কা দিয়ে নির্বাচন হবে। এইবার কেন উইথড্র করলো, 7ই জানুয়ারিতে যেই নির্বাচনটা হলো এবং মার্কা নিয়ে কিন্তু দলাদলিটা বেশি হয়েছে। তো দেখছে আওয়ামী লীগ যে এই মুহূর্তে যদি মার্কা আবারও থাকে, তাইলে আবার দেখা যায় হানাহানি খুনাখুনিটা বেশি হবে। এটার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন আপনার জোরপূর্বক ছিনাই নেওয়া হয়ে গেছে, অনেকের সাবমিট করতে দেয়নি নমিনেশন পেপার বিভিন্ন অঞ্চলে। এখন আপনি এখানে তো 484টা না উপজেলা, আমাদের এখন 484টা উপজেলা নির্বাচন হচ্ছে টোটাল, মানে পর্যায়ক্রমে হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের জাতীয় পার্টি কিছু কিছু জায়গায় আপনার প্রতিদ্বন্দ্বিতা করতেছে, কিছু কিছু বাধাপ্রাপ্ত হয়েছে, কিছু কিছু জায়গায় তারা আপনার নমিনেশন ফাইলিংই করতে পারে নাই, এরকম কিছু আছে। কিন্তু আমরা নির্বাচনমুখী, আমরা এই পর্যন্ত জাতীয় পার্টি
আপনার জন্মলগ্ন থেকে কোনো নির্বাচন বর্জন করে নেই। আমরা চাইছি যে জনগণের পক্ষে আমাদের যতটুকুই দান অবদান আছে সবটুকু আমরা বিলাই দিছি। তো এখন পরিস্থিতি পরিবেশের উপরে এখন বিএনপি আসতেছে না, ওনাদের এটা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত বা সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই এককভাবে নির্বাচন যেটা হইতেছে ম্যাক্সিমামই এখন আসলে হয়েছে কি, আমাদের দেশে যখন বিএনপি থাকে দেখা যায় সব বিএনপি হয়ে গেছে, আবার আওয়ামী লীগ যখন থাকে সব দেখা যায় আওয়ামী লীগ হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতির শিকার আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার বাসার পাশেই আমি দেখলাম প্রচুর হুন্ডা টুন্ডা এগুলি চলতেছে। শুনলাম একজন উপজেলা চেয়ারম্যান উনি দাঁড়াবে, ওনার এলাকার এই সব পোলাপান, এই ছোটো ছোটো পোলাপানগুলি 16 বছর 12 বছর, এই যে এদের লাইফটা যে কোন পর্যায়ে চলে যাবে ফিউচারে আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবে না। এই জেনারেশন কোন পর্যায়ে যেতেছে, এই 12 বছর 13 বছরে রাজনীতি ঢুকাই দিতেছে। এ তো সবই রাষ্ট্রপতি হইতে চাইব, সবই প্রধানমন্ত্রী হইতে চাইব, তখন আপনি দিবেন কেমন? পদ হইল একটা, আর এমনি পদ হইল 5 প্রকার। তো এখন আমাদের এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে। এই রাষ্ট্রটা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। স্বাধীনতা এমন একটা রাষ্ট্র, পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে ভাষার জন্য রক্ত, স্বাধীনতার জন্য রক্ত, মা বোনের ইজ্জত 2 লক্ষ বিনিময়, এবং বীরঙ্গনা মহিলা এখনও 50,000 বেঁচে আছে, যাদের আমরা খোঁজখবর নেই না বা ইয়েও করি না। আমাদের ধনাঢ্য ব্যক্তির আজকেও আমি দেখলাম একটা ইউটিউবে, আপনার দুবাইতে 358 জনের বাড়ি আছে, বিশাল বড় বড় বাড়ি। ওনারা পুঁই শাক, লাউ শাক, আউয়াল শাক, গাজীর শাক এগুলি লাগাইছে ওনারা, আর আমাদের রক্ত চুষে টাকা নিয়ে যেতেছে। তো এইটাই দুঃখজনক যে আজকে আমরা চিন্তা করছিলাম যে এই উপজেলা নির্বাচন, জেলা আপনার এই এমপি নির্বাচন যাই করেন, আজকে আমাদের প্রতি খুনাখুনি হওয়ার কথা না। উনি ব্রিটিশ না, উনি পাকিস্তানিও না। আজকে ভাই ভাই এই খুনাখুনিটা কেন হইতেছে? আমরা তো শপথ করে বলছিলাম যে আমরা ব্রিটিশের বিদায় করছি 47 সালে, পাকিস্তানের বিদায় 71 সালে। ভাই ভাই গলায় ধরে হাঁটবো, গলায় গলে এখন ভাইয়ের গলায় ধরে পিছিয়ে দিয়া ছুরি হান্দাই দিতেছি, পেটে ছুরি হান্দাই দিতেছি। এইটা কি? হোয়াট টাইপ অফ আওয়ার কান্ট্রি রাইট নাও? আমরা তো চিন্তাই করতে পারি না এটার ফিউচারটা কি হবে। আপনি ভালো ভালো জানেন, আপনি স্কলার স্টুডেন্ট বিদেশে যাওয়ার পর আর আসে না, তাদের সংখ্যা নামতে নামতে এখন 20% চলে আসছে। 12% লোক এখন ইউরোপে গেমে যাত্রা শুরু করছে, যেখানে ডিজিটাল। কালকে একটা ছেলে সাক্ষাৎকার দিল একটা ইয়েতে, যে সে এখানে পুলিশে পরীক্ষা দিচ্ছে, টাকা দিতে পারে না বলে তার জবটা হয়নি। তো সেই বললো যে আমি কি করবো এখন, বিসিএস দিছি, বিসিএস ক্যাডার আমি পরীক্ষা দিছি, ফেল করছি 2 বার। এই যে অসঙ্গতি যাই আছে সবই তো ঠিক করতে হবে, সেখানে রাজনৈতিক দল রাজনীতিবিদদের তো একটা বড় দায়িত্ব। অবশ্যই এটা আমি মনে করি। সরকারই তো এই আজকে দেশের ধ্বংসের জন্য প্রথম হলো রাজনীতিবিদরা, দ্বিতীয় হইল আপনার আমলারা। এদের জন্য আজকে দেশ কিন্তু ধ্বংসের পর্যায়ে চলে গেছে। আমি বলেন আপনি বলেন, আমরা দায় এড়াইতে পারবো না। আমরা অপরের উপরে কাঁধে ভর রেখা বন্দুক চালাই দিয়া অপরে দায়ী করে আপনি কিন্তু পার পাবেন না। আপনি ভবিষ্যৎ জেনারেশনের কাছে আপনার মুখামুখি হইতেই হবে। আপনাকে তখনই কিন্তু বলতে হবে যে আপনি কি করছেন এবং কি করে গেছেন এই রাষ্ট্রের জন্য। আপনি কিন্তু কেউ পার পাবে না। আজকে দেখেন বঙ্গবন্ধুর একটু সুযোগ দেওয়া হলো না। আরে 3 বছরের বাচ্চা তো আপনার, উনি শাসন করতে 3 বছর প্লাস 2 মাস মনে হয়। তো এই যে মনে করেন 38 মাসের মধ্যে উনার নৃশংস, এটা পৃথিবীর জন্য একটা ঘৃণিত লজ্জাস্কর ব্যাপার। শুধু লজ্জাস্কর না, এর মতো খারাপ আর জঘন্যতম কাজ, এবং আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। আজকে দেখেন বঙ্গবন্ধুরে কি ব্রিটিশরা গায়ে হাত দিতে পারছে? পারে নাই। উনি তো রাজনীতি তখন থেকে করতেছে। আসেন পাকিস্তানি ওনার একটা গায়ে একটা টোকাও দেয় না। উনি অ্যারেস্ট করছে ঠিকই আছে, এটা পলিটিক্যাল গ্রাউন্ডে উনার অ্যারেস্ট করতেই পারে, কিন্তু গায়ে হাত দেওয়ার ক্ষমতা একমাত্র বাঙালির হয়েছে। তাহলে কত বড় পৈশাসিক মন মানসিকতা এখন যেগুলি প্রতিফলন ঘটতেছে। কিভাবে নির্বাচন করব, কিভাবে ক্ষমতা যাব, কিভাবে লুটপাট করব, বিদেশে প্রেরণ করব। আগে ছিল হাওয়া ভবন খাওয়া ভবন, এখন শুনতে আসি আবার যে বড় বড় ধরনের সেই মেগা প্রজেক্ট হইতে শুরু করা সেইগুলি। এই যে দেখেন আজকে আপনি 6 লক্ষ কোটি টাকা বর্তমানে কালো ঋণ আছে টোটাল, মানে এর মধ্যে ক্লাসিফাইড তো আছে। তারপরে প্রতি বছরে ব্যাড ডেপ্ট করা হয় অনাদায়ী ঋণ হিসাবে। আপনি দেখেন কৃষক 10,000 টাকা দিতে পারেন, উনি কিন্তু এখন জেলে আছে। এরকম বহু কৃষক আছে লালমনিরহাট, কুড়িগ্রাম, বিভিন্ন অঞ্চলে, যেসব মঙ্গা এলাকা। কিন্তু 100 কোটি টাকা লোন নিয়ে আল্লাহর রহমতে উনি বেল নিয়ে ওনার সব কিছু চলতেছে, মদ পানি হইতে শুরু করে সবই চলতেছে। তো এই রাষ্ট্রের এই ধরনের বৈষম্য কি চাইছিলাম আমরা? মুক্তিযুদ্ধটা হয়েছিল, আমি হয়তো ডাইরেক্ট পারি নাই, কিন্তু আমি হয়তো সহযোগিতা করছি। আপনি হয়তো বয়স আমার থেকে সিনিয়র, আপনি বন্দুক নিয়ে নাইমা পড়ছেন। ভাই হয়তো মুক্তিযোদ্ধা ছিলেন, যে বললেন ভাই এত যুদ্ধ, ভাই কি চাইছে এত ধরনের এত বড় বৈষম্য? আমার পাশের ঘরে একটা লোক না খেয়ে মরবে, চিকিৎসা পাবে না, ভাতা পাবে না, কোনো কিছু পাবে না, আর আমি শানসকতে অনৈতিকভাবে। আপনি একটা উপজেলায়, এখন তো দেখা যায় উপজেলা মানে এতদিন মনে করতাম শুধু এমপির মধ্যেই শুধু আলাউদ্দিনের চেরা গেছে, এখন তো তা না।
আপনি একটা উপজেলা চেয়ারম্যান হইতে বলে 2000-5000 কোটি টাকার মালিক হয়। তো এই সন্তানরা পিছনে উনার সন্তান হইতে শুরু করে আবার উনার সন্তানের আশেপাশে যারা আছে উনারা তো ওইভাবে তাকায় আছে যে আমার নেতা, আমি 16 বছর বয়সে রাজনীতি আমার নেতার পিছিয়ে ঘুরতেছি, উনি আমার কিশোর গ্যাং বানাইছে, উনার পিছিয়ে ঘুরে উনি দেখতেছি 2000-5000 উনি ফ্রান্সের পানি এনে খায় আর আমি খাই আল্লাহর রহমতে ডাব্বার পানি। তা আমিও তো ওইরকম আমার হইতে হবে। একটা কিশোর গ্যাংয়ের সাক্ষাৎকার দেখলাম টিভিতে, সে কইতাছে আমি খুব প্রাউড ফিল করি, আমি যখনই যাই জেলে আমার বড় ভাই যে ছুটাই নিয়ে আসে, আমি তো জীবনে যদি বেঁচে থাকি তাহলে আমি স্টার গ্যাংই হব, গ্যাংস্টার হবে। তাইলে মগজ কোথায় ধুলাই করে দিচ্ছেন, কোথায় নিয়ে যেতেছে রাষ্ট্র, কোথায় যাবে, এর পরিণতি কী হবে ভবিষ্যৎ আমাদের একটু চিন্তা করা উচিত। আমি মনে করি যে প্রধানমন্ত্রী এখানে সুদৃষ্টি দেওয়া উচিত এবং অচিরে উনি এইটার ধরনের উনি যদি ভালো ধরনের অ্যাকশান নিতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যদি অর্ডার দেয় এগুলি ঠিকই গুছায় নিয়ে আসতে পারবে। আর আমাদের এই নির্বাচন ছাড়া তো বিকল্প কোনো পথ নাই। আপনার ক্ষমতা যেতে হলে নির্বাচনের মাধ্যমে যেতে হবে। আর ব্যাকডোর দিয়ে আইসা আপনি কিন্তু ওইরকম সুবিধাও করতে পারবেন না, পরিস্থিতি পরিবেশের কারণে হইতে পারে, আবার এটার কিন্তু কুফলও আছে সুফলের থেকে। অতএব আমাদের চিন্তা, আমি মনে করি যে এখনও সময় আছে, আমরা যদি সবাই বসে একটা সুন্দর সমাধান নির্বাচনের ব্যাপারে দিতে পারি তাহলে সবাই ঐক্যমত হলো, ঐক্যমতই তো আমাদের। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা যেটি আলোচনা করছিলাম তৃণমূলের রাজনীতি। তৃণমূলের রাজনীতিতে কি সংকট আছে? এই যে নির্বাচনগুলো হচ্ছে, আপনি বলছেন যে স্বতন্ত্র নির্বাচন, অনেক প্রতিযোগিতা, সহিংসতাও হচ্ছে, দ্বিতীয় ধাপের নির্বাচন পরশু। ভাই, আপনার ওই জায়গাতে আসার আগে একটু টাচ করে আসি। আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ভাই যেটা বলেছেন, তো তিনি বলেছেন যে বিএনপি বা কোনো পার্টি না আসলে কোনো সমস্যা নাই। আমি আপনাকে বলি যে আমি এখন দেখলাম ব্রিটেনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারপরে খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি, এগুলো মিলিয়ে 12টা পার্টি এখনও পার্লামেন্টে আছে। এখন পার্লামেন্টে আছে 12টা পার্টি 620-এর মধ্যে, 620। তো আপনি যদি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিকেই যদি আওয়ামী লীগ, যদি আমার জন্য বাইন্ডিং না, আওয়ামী লীগের জন্য বাইন্ডিং, এটা যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি অনুযায়ী মতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ ইলেকশনকে এটা কোনোদিনই ইলেকশন বলা যায় না, কোনোভাবেই না। রাষ্ট্রবিজ্ঞান হোক, আইন হোক, কোনোভাবেই পড়ে না এটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার ভাই বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয়ভাবে হওয়া উচিত। এটা আমি আজ থেকে আমাদের পূর্বপুরুষরা 100 বছর আগে বলছে, আমি 2014 সালে বলছি, 2015 সালে বলছি, এখনও বলি। আওয়ামী লীগ 2015 সালে এইটা আইন করে বলছে যে না, স্থানীয় সরকার নির্বাচন আইন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত এটা কি হবে, এটা দলীয় মার্কা দিয়ে হবে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি চিৎকার করে বলছে যে গ্রাম পর্যায় পর্যন্ত আপনি এই দলীয় বিষবাষ্পটা পাঠাবেন না, ওখানে দলীয় খুনাখুনিটা ইউনিয়ন লেভেলে পাঠাবেন না। আওয়ামী লীগ সেটা মানে নাই। এখন এসে যখন ডামি নির্বাচন করতে গিয়ে আসা, আমি, ডামি, তুমি, 3টা করে যখন আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং হয়েছে, যখন খুনাখুনি, মারামারি, ফাটাফাটি, তখন দেখছে যে নৌকা নিয়ে মাঠে গেলে সবাই মিলে নৌকাকে ডুবাই দেবে, আওয়ামী লীগের লোকজন ডুবাই দেবে। ইন দ্যাট কেস নৌকাটা উড্র করে বলছেন যে না, এখন তিনি সাধু সেজেছেন যে ওবায়দুল কাদের, যে না, নৌকা মার্কা আমরা নির্বাচনে দিব না, যাতে সবাই একটা নির্বাচনটা করতে পারে। উদ্দেশ্য হচ্ছে সঠিক, উদ্দেশ্য নিয়তটা ওইখানে অন্য। নিয়তটা হলো নৌকা মার্কা নিয়ে মাঠে নামার মতো পরিস্থিতি নাই আওয়ামী লীগের। এইটার জন্য নৌকা মার্কা এখন নিচ্ছে না। যদি তার নিয়ত যদি সঠিক থাকতো, খালিস থাকতো, তাহলে দেখতেন যে এই 15 সালের যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার যে আইন, এটা বাতিল করত। যে ইয়াস, আমরা ভুল করছি, এটা মনে হয়েছে যে এখন এটা সঠিক না, আমরা আইনটা বাতিল করে দিলাম।
2015 সালের যে দলীয় মার্কা নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করার যে ব্যবস্থাটা, প্রভিশনটা আমরা এটা বাতিল করে দিলাম। বাতিল তো করে নাই কেন? কি আচার ভাই উকিল সাহেব বাতিল করছে? বাতিল করে নাই। আসুন, মৌখিকভাবে নির্দেশ দিচ্ছে, মৌখিকভাবে বাতিল তো করে নাই, বাতিল হয় না, আইন তো বাতিল হয় নাই। বাতিল হয় না। আপনি আসেন উপজেলা, আইনটিতেও ওইভাবে আছে, এটা তো কৌশল, দলীয়ভাবে করা যাবে, আবার হ্যাঁ, নির্দলীয় এটা তো করা যাবে। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, আইনেই ফাঁক আছে। উপজেলা চেয়ারম্যানের উপরে এখন একজন এমপি সাহেবদেরকে বলা হয়েছে যে এমপি সাহেবরা এখানকার থাকবেন। বরাদ্দ নেবেন এবং উনি ওই জায়গার উপদেষ্টা থাকবেন, তিনি বরাদ্দ বিভাজন করবেন, ভাগ করবেন, উপদেষ্টা থাকবেন। তাহলে উপজেলা চেয়ারম্যান কি করবে? উপজেলা চেয়ারম্যান একটা 10,000 টাকার গাইড ওয়াল দেওয়ার প্রকল্প পাশ করার ক্ষমতা নাই এমপি সাহেবের পরামর্শ ছাড়া। তো এই উপজেলা চেয়ারম্যানকে এমপি সাহেবের হাতের পুতুলে পরিণত করা হচ্ছে, এমপি সাহেবদের সাক্ষী গোপালে পরিণত করা হচ্ছে। তো ওই উপজেলার চেয়ারম্যান নির্বাচন করে মানুষের কি লাভ হবে? ওই উপজেলার চেয়ারম্যানটা নির্বাচনটা করার দরকার কি? দিদার আলম চৌধুরী একটি কথা বলছেন যে বিএনপি উপজেলা পদ্ধতি ওন করে কিনা, বা উপজেলা পদ্ধতি তারা চায়। আমি ওন করি না করি, আমি ওন করি না করি, আমি তো 2014 সালে আমার লোক নির্বাচন করে নাই, বিএনপি নির্বাচন করে নাই, করছে তো। 2008 সালে নির্বাচন করে নাই, করেছে। 2018 সালে 15 সালে দলীয় প্রতীক দিয়ে যখন নির্বাচন করতে বলছে, বিএনপি বলছে না, আমি দলীয় প্রতীকের নির্বাচন করব না। আপনার মেজরিটি আছে, আপনি গায়ের জোরে যা খুশি করেন। তো আমি আপনাকে বলি, আমাদের বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কি কি উন্নয়ন হচ্ছে দেশে, আমি তারিখটা বলছি। 3 মার্চ, গত 3রা মার্চ সমস্ত পত্রিকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা জরিপ বেরিয়েছে। জরিপে বলছে যে বাংলাদেশে 26% মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয়, তার নিত্য প্রয়োজন মিটাইতে তার সে ঋণ করে। 26% মানুষ। শিশু মৃত্যুর হার বেড়েছে, বেকারত্ব বেড়েছে, প্রবৃদ্ধি কমেছে, গড় আয়ু কমেছে, জন্ম নিয়ন্ত্রণ কমেছে। আসলে গড় আয়ু তো বাড়ছে ভাই। আমি আপনাকে বললাম, আপনি এখন 3রা মার্চ মানব জমিন সার্চ দিয়ে দেখেন, যা বিবিএস এর সর্বশেষ জরিপ, এইটা আপনি সার্চ দিয়ে দেখেন। আপনারা কিন্তু আমি তো আমার পরে তো আসবেন, এই যে উনি আসবেন, তারপর তো আপনি এই 5 মিনিট সময় তো পাবেন, আপনি 5 মিনিটে দেখে নিতে পারেন। আচ্ছা বলেন। তারপরে আপনি দেখবেন যে বাংলাদেশ প্রেস ফ্রিডমে 45 ধাপ 2022 সালে ছিল 62, 2023 সালে হইল 63, আর এইবার আরও 2 ধাপ নামছে 165 প্রেস ফ্রিডমে। আপনি স্বাধীনতা সূচকে 164টা রাষ্ট্রের মধ্যে 141 নম্বর হয়েছে বাংলাদেশ। আমাদের উপরে আছে কে? আমাদের উপরে আছে পাকিস্তান, যার নাম নিলে দাঁত ব্রাশ করা দরকার। আমাদের উপরে পাকিস্তানের উপরে আছে শ্রীলঙ্কা 197, শ্রীলঙ্কার উপরে আছে নেপাল 87। আপনি আসুন যে হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা 143টা রাষ্ট্রের মধ্যে আমরা আছি 129। তো আমরা এর আগের বছর ছিলাম 118, এর আগের বছর ছিলাম 95। তো এই যে আজকে আমরা যে ক্রমানুযায়ী যে আমরা যে পেছনের দিকে যাত্রা করছে, আপনি দেখছেন যে একটা স্ট্রাকচার, এটা আইয়ুব খানের আমলের স্ট্রাকচার বানাইছে, আর্টস বিল্ডিং বানাই গেছে, আর্টস ফ্যাকাল্টির বিল্ডিং বানাইছে, এইটা বানাইছে, ওইটা বানাইছে। আপনি একটা মেট্রো রেল আর টানেল বানাইয়ে বললেন যে উন্নতি হয়ে গেছে। আপনি হ্যাপিনেস ইন্ডেক্সের পেছনে, আপনি সেই স্বাধীনতা সূচকের পেছনে, আপনি প্রেস ফ্রিডম ইন্ডেক্সের সবার পেছনে, আপনি সাউথ এশিয়ার মধ্যে আপনি সবার পেছনে, আফগানিস্তান ছাড়া সবার পেছনে, এমনকি নেপালেরও পেছনে হ্যাপিনেস ইন্ডেক্সে। তো আপনি কোথায় কি উন্নয়ন করছেন? এটা এই উন্নয়ন মডেলটা কি? বিশ্বনেত্রীর যে বিশ্বনেত্রী শেখ হাসিনার উন্নয়নের মডেলটা কি? এটা কি জিনিস? এটা এই মডেলটার নাম কি? যে সব কিছুতে পেছনের দিকে যাত্রা করছে, রওনা করছে। এবং আপনাকে বলতেছি যে ইয়াতে কি বলে যে মানব জমিনের হেডলাইনটা হচ্ছে যে ব্যানার হেডলাইন, যে উল্টো পথে, বাংলাদেশের উল্টো পথে যাত্রা। আপনি টান দিয়ে দেখতে পারেন। আর উল্টো পথে তো আমাদের দেশে গাড়িও চলে, দিদার আলম ভাই বক্তৃতার সময় আপনি টান দিয়ে দেখতে পারেন। মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। দিদার আলম চৌধুরী, মোশাররফ ঠাকুর যে প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, এটি আসলে কি নির্বাচন,
আর বাংলাদেশ উল্টো পথে যাত্রা জি, আমি ওনাকে ধন্যবাদ জানাই একটা জিনিসের জন্য। উনি নিয়তের কথা বলছেন, নিয়ত নিয়ে। তো ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে যখন মারা হলো, আন্তর্জাতিক বিশ্বে তাল মিলিয়ে থাকার জন্য মানে হয়তো ২-৩ মাসের মধ্যে মেইন স্টিয়ারিংটা তো এটা পিছনে কে ছিল ক্লিয়ার হয়ে জিয়াউর রহমান সাহেবের কাছে স্টিয়ারিংটা এসে গেছে। এখন এই খুনিদের বাঁচাতে হবে, কারণ ওরা কমিটেড। খুনিরা বলছে যে আমাদের বিরুদ্ধে করা যাবে না। 79 নির্বাচন করলো, ওখানে পাশ করলো। তো এই যে তার আগে যেটা করছে যে ওনারা যে এখানটা যেটা যে খুনিদের বাঁচানোর জন্য একটা পন্থা বার করতে হবে। প্রথমে করলো কি 18 কি 19 দফা দিল। 18-19 দফা দিয়ে ওনারা যাত্রা শুরু করলো। তাহলে 18-19 দফা মানে কি, আমি একটা প্রজেক্ট বাস্তবায়নের জন্য এই পয়েন্ট, পদ্মা সেতু আপনি ইমপ্লিমেন্টেশনের জন্য একটা ফ্রেম তৈরি করছেন, হয়ে গেছে। তাহলে এখন আর সেই পিডিরও কোনো ভ্যালু নেই, নেই। তা ওনারা এটা এক্সিকিউট কদ্দূর কী করতে পারছে না পারছে, রাজনৈতিক দল হিসাবেও কিন্তু তারা অন্যায়ভাবে তখন এই ইমপ্লিমেন্টেশন মানে হাফ ডান করেও রাজনৈতিক দল বা এভাবে অন্যভাবে করে 19 নির্বাচন করে কীভাবে করছে সেটা তো জানেন। তো আজকে খুনিদেরকে প্রশ্রয় দিল। এখন আমি গ্রাউন্ড থেকে যেটা কথাটা বলতে চাই, আমার ভাইও বলতেছেন, এমন যেন লাগতেছে যে টাকা পাচার, এই করাপশান, এই সব কিছু এগুলো মনে হয় শুধু আওয়ামী লীগের আমলে হয়েছে। আপনি যাদের টাকা বিদেশে পাওয়া যাচ্ছে তাদের স্টার্টিং তাদের যে এন্ট্রিটা, তাদের যে ওখানে কয় তারিখে টাকাটা জমা হয়েছে সেই তারিখটা নেওয়া হোক। শুধু আওয়ামী লীগে করছে, এত বড় বড় ট্রাঙ্ক বড় ডলার যে নিয়ে গেছে আওয়ামী লীগে নিয়েছিল। আমি এসব খুচরা কথাতে আমি যেতে চাচ্ছি না এই জন্য, কারণ ওনারা এখন উম্মাদ হয়ে গেছেন এই জন্য যে আর বিএনপি জিয়াউর রহমান সেনা বাহিনীর ক্ষমতা দেখাইয়া যতগুলো মুক্তিযুদ্ধ ছিল, যেগুলো মুক্তিযুদ্ধ অফিসার ছিল, ওগুলোকে নিধন করে যেভাবে হোক ক্ষমতা থাকতে হবে। এখন কিছু সুবিধাবাদী মানুষ আর স্বাধীনতা বিরোধী যারা চুপ করেছিল ওরা সব আইসা ওনার পাশে জড়ো হয়েছে। উনি যখন ক্ষমতা হারাইছে এখন এরা তো সুবিধাবাদী, এরা আইসা কিছু জাতীয় পার্টিতে জয়েন করছে। জাতীয় পার্টি যখন জয়েন করছে ওই সুবিধাবাদীগুলো মোটামুটি এখনও কিছু সম্মান আর রক্ষার্থে, যদি এখন আওয়ামী লীগ বলে আমার এখানে আসি দাও দৌড়ে এসে যাবে, কিন্তু ওই আসতে পারতেছে না। যে বিএনপির অনেক নেতা বলতে কোন মুখে যাব, বুঝছেন? তো ওনাদের আসলে রুট লেভেলে, গ্রাম লেভেলে, তৃণমূল লেভেলে যে সেন্টারে এজেন্ট দিবে সেই লোক ওনাদের নাই, বাস্তব যেটা, যার ফলে ওনারা পাগলের প্রলাপ। স্যার আপনি বলেন ইলেকশন যেভাবে যেটা হয়েছে আপনার উনি যে না আসলে ওই যে 12 দল আর 14 দল বলতেছে, 12 দল 14 দল যেভাবে ইলেকশন প্রসেস আছে দে হ্যাভ পার্টিসিপেটেড, যার ফলে তাদের পার্টিসিপেশনটা হয়েছে। আর আওয়ামী লীগ যে প্রসেস চালু করছে সেখানে আপনি আসেন নাই, সুতরাং হয় নাই। আর আপনি যে বলেন যে দলের মধ্যে খুনাখুনিতে যদি আজকে বিএনপি আসতো, খুন না হইলেও তো এটা খুন হয়েছে বলা হয়তো। আর আমি আগেই বলি দিনের 1টা বাজে তো ওনাদের সাংবাদিক সম্মেলন একটা রেডি আছে যে ইলেকশনে কারচুপি হয়েছে, বিকেলে যখন নাকি ক্যান্ডিডেট জিতে ফুলের মালা দিয়ে বরণ করে। সুতরাং এই বিএনপি নামক জিনিসটা যার কোনো শিকড় নাই, এই দেশের প্রতি যাদের কোনো মায়া নাই, এদেশের খুন দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু থেকে যাদেরকে খুন করে আসছে এনাদের আসলে ইয়ে নাই। আর বিভিন্ন পত্রিকার কথা উনি উদ্ধৃতি দিলেন, ওনারা তো বিদেশে লবিস্ট নিয়োগ করে এই বাংলাদেশের প্রেস্টিজটা কীভাবে নষ্ট করতে চাইছে। আমেরিকা একটু করে যদি বাংলাদেশের উপর একটু চড়া হয় এনাদের হাসি খুশি ফুর্তি হয়ে যায়। এদিন যখন আমেরিকার একজন লিডার এসে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো যখন আসা হয়ে গেছে, এখন ওনাদের ব্লাড প্রেশারটা লো হয়ে গেছে। কারণ আমেরিকার মতো আমেরিকার প্রেসিডেন্ট আজকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে বাংলাদেশে যে বর্তমানে যেভাবে দেশটাকে আগায় নিয়েছে। পাকিস্তানের কথা বলতেছে, পাকিস্তানের তো প্রধানমন্ত্রীর সাবেক বর্তমান বলে যে তোমরা শেখ হাসিনার থেকে শিখো, জনগণ এরকম। আমরা ওমরায় যাই যে বুঝছেন ড্রাইভারের সাথে কথা, ওরা এখন মানে অন্যরকম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের কাছে আইডল, বলে কি একজন শেখ মুজিবুর রহমানের আর্মিকে
গিরাইতে পারছে, ওরা উর্দুতে বলে তাদেরকে মানে সারেন্ডার করাইতে পারছে, আর একটা পারবে ইমরান খান। ওরা মডেল হিসেবে এখন বঙ্গবন্ধু। আর আমাদের দেশে যারা আছে ওনারা বঙ্গবন্ধুকে খাটো করা, শেখ হাসিনাকে খাটো করা, আরে যেভাবে আমরা এখন আন্তর্জাতিক বিশ্বে আমরা যেভাবে আছি, আপনি মানব জমিন তো উনি যে মানব জমিনের সাংবাদিক না আমি তো বলতে পারবো না, হয়তো উনি এখানে আসছেন, হয়তো লেখাটা উনি লিখে আসছেন, এরকমও তো হতে পারে, বুঝছেন না? কারণ আমাদের পত্রিকা বলেন, আমাদের আরও যারা এইসব প্রচার মাধ্যমগুলো দেখেন, এগুলো পার্শ্ব করে আপনি আপনার পক্ষে লেখান, আমি আমার পক্ষে লেখাই। বাস্তবতা হলো মানে যে এগুলো আসলে ওরকম মানে ওইটা তো এটা আমি কারো খাটো করতে চাই না, এটা সব বাস্তবতা জানেন। আর একটা জিনিস, এটা পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট, আমি বলছি মানব জমিন না মানব জমিন তো মানব জমিন পত্রিকা তো মানব জমিন পত্রিকাটা বাঙালি সমস্ত পত্রিকায় সাবস্ক্রাইব না ওই তো বলতেছি ওই মানে এটা পরিসংখ্যান ব্যুরো আপনারা আমার চালায় না, বাঙালি। গভর্নমেন্ট চালায়, গভর্নমেন্ট চালায়। ভাই আমি একটু শেষ করি। আমলার কথা বলছেন, এই জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, যে এবং এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন, ওনারা এই চেয়ারে টিকে থাকা যেন সন্ত্রাস নির্ভর হলো। তো সন্ত্রাসী নির্ভর হওয়ার পরে একজন ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ তাকে ধরে এনে কোর্টে চালান দিছে, ম্যাজিস্ট্রেট এটাকে মানে কারাগারে পাঠাই দিছে। এখন 6 মাস 1 বছর পরে দেখে দেখি এই যে উপজেলা চেয়ারম্যান বা এমপি হয়ে গেছে, ওই পুলিশ অফিসার ওকে সেলিউট করতে হইতেছে। আমাদের এখানে জাতীয় পার্টির সময় মোহাম্মদ রাজা ডিসি সাহেবকে আধা ঘন্টা দাঁড়া করে রাখছিল জাতীয় পার্টির মন্ত্রী, উনি অবশ্য এখন নাই, কবরও চলে গেছে। হ্যাঁ, তো আপনি বলেন আমলার প্রতি আমলার যে দায়িত্ব, আপনি বলছেন যে এইটা করেন, সাইন করেন, পরে করাপশনের মামলা হলেও ওই সচিবকে যাইয়া জেলে দিতে হইতেছে। তো ওরা এখন ওই জন্য এমনভাবে মানে আমাদের দেশের শিকড় কি, আমাদের অরিজিনাল আমি কোর্ট প্রসিডে আমরা রাজনীতিকরা, কিন্তু মেন বোর্ডই হলো প্রশাসন, দেশের যারা কর্মচারী, বুঝছেন? এখন কথা হলো কি, এরা আজকে আন্তরিকভাবে দেশটা চালাচ্ছে বলে এটা মানে সুন্দরভাবে ইয়ে হইতেছে, ইনফ্লুয়েন্স করে আর কেউ কিছু করতে পারতেছে না। সচিব আমি একটা অন্যায় করব, সচিব দেয়ের জন্য জেল খাটবে। এখন ওরা খুব অ্যালার্ট হইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা বলে, গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সুন্দরভাবে ওরা ওয়ার্ক করতেছে। এখানে আপনি যদি অন্য কোনো কথা বলেন, তাহলে সে কথা আজকের জন্য নয়। আজকে যদি আপনি বলেন করাপশানের উৎপত্তিটাই তো 75-এর পরে, বুঝছেন? করাপশান ব্রিটিশ না 75-এর পরে বলবো না, ব্রিটিশ আমল থেকে যে ধারাবাহিকতা চলছে, কম বা বেশ পার্সেন্টেজের ব্যাপার। আমি আপনার কাছে আবার আসবো ডক্টর মুল আজহার। আমরা যে আলোচনা করছিলাম বিশেষ করে তৃণমূলের রাজনীতি, আমরা সেই আলোচনার মধ্যেই থাকতে চাই। তৃণমূলের রাজনীতিতে যে উপজেলা, কার্যকর উপজেলা, জাতীয় পার্টি যেটি প্রবর্তন করেছিল, এখনকার উপজেলা, এটি কি তফাৎ দেখতে পান? আর এই রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে কোনো বিভেদ রেখা তৈরি করছে কিনা? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিভেদ তো তৈরি হয়েই রয়েছে। একটা অংশ যেহেতু বৃহৎ একটা অংশ যদি পার্টিসিপেট না করে আর একটা অংশের মাধ্যমে যদি নির্বাচন পরিচালিত হয়, তাহলে কি বিভেদ সৃষ্টি হয়ে দিচ্ছে না? আর এই উপজেলা নির্বাচনটা তো 86 সালে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন করলেন, ওনারা 2টা দল, 7 দল 8 দল ওনাদের আন্দোলন ছিল, এবং 2 দলই কিন্তু 72 ঘন্টা আপনার দিয়েছে। 91 সালে, হ্যাঁ 85 সালে উনি আপনার 91 সালে এসে কিন্তু আপনার বিএনপি উপজেলা নির্বাচন পদ্ধতি এবং উপজেলার একদম টোটাল বাদ দিয়ে দিচ্ছে। এই উপজেলা হওয়ার কারণে কিন্তু আপনি দেখবেন যে বন্যা, দুর্যোগ, বিভিন্ন ধরনের ইউনো হইতে শুরু করে সব ধরনের সেবা ওইখানে মানুষ এখন ওই রকমভাবে বন্যা হয়তো মানুষ যেন শেল্টার নিতে পারে বা নিতে পারে, সব ধরনের সুযোগ সুবিধা আছে। কিন্তু আমরা তো নির্বাচন থেকে সরে যাই না, আমাদের এখনও নির্বাচনমুখী, আমাদের কিছু কিছু লোক উপজেলা নির্বাচন করতেছে। কিন্তু আমি কয়েকটা আসনে আমি জানি, আমি নাম বলতে চাই না, এই ঢাকার আশেপাশের আসনগুলিতে একজন 150 কোটি টাকা অলরেডি ব্যয় করছে উপজেলা। তো ভাই যে একটু আগে বললো, যদি উপজেলা চেয়ারম্যানের যদি 10,000 টাকার একটা ওয়াল দেওয়ার ক্ষমতা না থাকে, সে তার এই পুঁজি উঠাবোই কিনবে আরও 100 কোটি। একদম সত্যি কথা আমি বললাম, আমি নামাজ পড়ে আসি আমি। তাইলে এরকম আমার না, আপনারা তো জানেন যে কোথায় কে কতটুকু, এটা তার লুকানের কোনো কিছু নাই। যে উপজেলা চেয়ারম্যান এখন কন্টেস্ট করতেছে, আজও ট্রান্সপারেন্সি বাংলাদেশ যে প্রতিবেদন দিয়েছে সেখানে কোটিপতি প্রার্থী প্রায় 3 গুণ বেড়েছে। জি জি জি। তাহলে এই খরচগুলি তারা কোত্থেকে উঠাবে? তখন তো সে ডেসপারেট হয়ে যাবে, তখনই তো হবে জমি দখল, সন্ত্রাস, বিভিন্ন কায়দা। আর বাইরের একটা কথা যে ভাই যে ওই এন্ট্রি ডেটটা দেখেন, এর সুন্দর কথা বলছে, কবে কোন টাকা ঢুকছে। বিএনপির সময় এবং আওয়ামী লীগের সময় অর্থ পাচার হয়েছে। এরশাদ সাহেবের সময় থেকে এই পর্যন্ত যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও যদি আপনি ধরেন, টিআইবি বলেন, ধরেন, কোথাও আপনি পাবেন না যে এরশাদ সাহেবের সময় অর্থ পাচার হয়েছে এই ধরনের কোনো
বড় ধরনের কোনো ঘটনা আছে, কিন্তু যেই মূল পাচারগুলি হয়েছে বিএনপি হাওয়া টিআইবি ছিল না। আচ্ছা টিআইবি না থাকুক, ছিল না। আচ্ছা টিআইবি না থাকুক, কিন্তু ওইখানে যে যতগুলি কাজ হয়েছে সেইগুলির তো প্রতিফলন অবশ্যই আছে বা রেকর্ড আছে। আর এখানে না থাকুক, নাইট ফ্রাঙ্ক নামে তারা ব্রিটিশ, ওরা কিন্তু আর ওই আপনার 85, 86 বা 96 সালের থেকে ওনাদের এটা আপনার 1930 সাল থেকে নাইট ফ্রাঙ্ক নামে একটা এনজিও কাজ করতেছে, যে কোন দেশে কত ধরনের করাপশন হয়, কত টাকা পাচার হয় এবং কিভাবে তারা কর ফাঁকিতে বিভিন্ন ধরনের। তো যাই হোক, আমার কথা হলো যে শোনেন, আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, আমাদের ভিতরে যদি দেশপ্রেম না থাকে আরেকজন আইনা দিতে পারবে না আমাদের ভিতরে ভরা। আমাদের ভিতরে থাকতে হবে যে আমি উপজেলা নির্বাচন আজকে তৃণমূল পর্যায়ে করি বা ইয়ে করি, আরে তৃণমূল পর্যায়ে দিয়ে তো আপনার সরকার পরিবর্তন হবে না। যার কারণে আমাদের চিন্তা হইলো যে সরকার পরিবর্তনের দরকার, আমরা কীভাবে ক্ষমতায় যাইতে পারবো এই চিন্তা। আমি নির্বাচন করলে আমার জিততে হবে, এনি হাও, মাইরা ধৈরা হোক, তারে আটকায় হোক। ওই যে আজকে শুনলাম কয়েকটা ক্যান্ডিডেটের নাকি এই বিভিন্ন জায়গায় তারে অবরোধ করে রাখা হয়েছে যে সে না যেতে পারে। তো এখন এগুলি কেন হবে? একটা স্বাধীন রাষ্ট্রে তো এগুলি হওয়ার কথা না। আর এই কাজগুলি তো পাকিস্তানরা, ব্রিটিশরা করতেছে না, করতেছি আমাদের মতোই লোকজন করতেছে, যারা না রাজনীতির সাথে জড়িত বা সম্পৃক্ত, তারাই আমরা কিন্তু করতেছি। তো আমাদের সবচেয়ে দুঃখের বিষয় যে রক্তের বিনিময়ে আমরা এগুলি আশা করি নাই, কিন্তু আমরা তো সেইগুলি পেলাম। আর এখন মনে করেন যে বাকি পর্যায়ে যে পর্যায়ক্রমে যে এরপরে তো আসবে উপজেলার পরে আবার আসবে জেলা পরিষদের নির্বাচন, আসবে আপনার অবশ্য জেলা পরিষদ নির্বাচন ওই পরিমাণে হয় না, ইয়েটা হয়, তারপরে হবে ইউনিয়ন পরিষদের, এইভাবেই ঘুরতেই থাকবে। তো এখন এই যে মানুষ যারাই দেখে চিন্তা করে যে আমি যদি একজন এমপি বা জনপ্রতিনিধি হতে পারি, আমি তো আলাউদ্দিনের চেরাগের থেকে বেশি পাবো। আপনি মনে করেন ম্যালথাসের যে থিওরি ছিল সেটা ছিল খাদ্য উৎপাদন হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর জনসংখ্যা হবে 2, 4, 6, 8। এইটা তো হইল যে 2008 সালের এমপির নাম আমি বলতেছেন, উনি মন্ত্রীও ছিলেন, উনার ফাইলে কোনো টাকা নেই। 2000 গুণ কীভাবে হয়ে যায়? আলাউদ্দিন চারা কি একটা কাল্পনিক জিনিস, যে একটা দৈত্য আসলো, দৈত্য বলে এই তুমি আমার জন্য এটা নিয়ে আসো, সেই কী করলো 1 কেজি 10 কেজি মিষ্টি নিয়ে আসলো। কিন্তু এইরকম 2000, 4000 গুণ, 10,000, 5,000 গুণ, এরকম তো আশ্চর্যজনক। এগুলি তো আর আমার কথা না, পত্রিকায় স্পষ্ট, চ্যানেলগুলিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই যে কয়েকদিন যাবৎ একটা উপজেলা চেয়ারম্যানের কথা বলতেছে, এই ঢাকার আশেপাশে, যে আমি নাম বলতে চাই না, আপনারাও দেখছেন দেশ টিভিতে, কী পরিমাণ টাকার সে মালিক হয়েছে, যেখানে ছিদ্র পানি দেওয়া পারি পড়তো ঘরের ভিতরে, প্রতিটা ফোঁটা ফোঁটা এখন টাকা জন্ম দিতেছে। তো এগুলি তো আমরা চাই না, সাধারণ মানুষ তো এটা চায় না। এই যে মনে করেন খাদ্যের ব্যাপারটা, যে ভাই এটা আনলো, এটা তো সত্যি কথা খাদ্যের একটু, তবে এই সিন্ডিকেট যদি প্রাইম মিনিস্টার যদি স্বয়ং ভেঙে দিতে পারে, আমি মনে করি এটা কিছুটা ভাঙছে কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জায়গা, কিন্তু আবার কিছু কিছু জায়গা আবার এটা উৎপাদিত বসে রয়েছে তারা। তো এইরকম যদি প্রতিটা মানুষের, আপনি তো এখানে সোজা বানাতে পারবে না, আপনি আইন প্রয়োগ করে নিজের নীতি নৈতিকতা আদর্শ বহির্ভূত যদি কোনো কাজ আপনার ভিতরে যদি নাড়া না দেয়, আপনার ভিতরে যদি অনুশোচনা বোধ না আসে যে আমি এই অন্যায় কাজটা করতেছি। আজকে দেখেন, আমি একটা সত্য কথাটা আমি বলি, আজকে আমি এক জায়গায় বলছি, আপনি কয়েকদিন আগে আগুন লাগছে না, এই যে আপনার বেইলি রোডে কতগুলি রেস্টুরেন্ট পুড়ে গেছে না, ওনারা 200 টাকার খাবার 400 টাকাও কিন্তু বিক্রি করছে, বিক্রি করে এক জায়গায় কিন্তু টাকাগুলি আনছিল, সব কিন্তু একবারে জ্বলে গেল এই মানুষের অভিশাপের কারণে। এইরকমই কিন্তু ঘটবে, যত বেটা অনৈতিক কাজগুলি করতেছে এক জায়গায় জমাইতেছে। আজকে দেখেন 19টা ব্যাংক 1-3 জনের হাতে, হাস্যস করার ব্যাপার না, এটা আমার কথা না, পত্রিকাতে ভাইকে অস্বীকার করতে পারবো, তাহলে পত্রিকার আমি বাইরে দেখাতে পারবো, আমাদের নীতি নৈতিক আদর্শের মধ্যে থাকে দেশের ভালোবাসতে হবে, দেশে ইয়ে করতে হবে, যখন যে সরকার আসবে সেইভাবে আমাদের কাজ করতে। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। মোশাররফ ঠাকুর আলোচনা আমরা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। তৃণমূলের রাজনীতিতে উপজেলা নির্বাচন কোনো প্রভাব ফেলবে কিনা, কার আসলে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত বা লাভবান হওয়ার সুযোগ আছে? তৃণমূলের যে নির্বাচন, এটা বেসিক্যালি এই যে আমি আপনাকে বললাম যে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সম্পূর্ণরূপে এই যে প্রতিষ্ঠানটা যেটা যেভাবে ছিল সেটাকে ফিনিশ করে দেওয়া হচ্ছে। উপজেলা চেয়ারম্যানের স্বাতন্ত্রতা আর কিছু নাই। উপজেলা চেয়ারম্যান যদি এমপি সাহেবের সাথে মিলেমিশে লুটপাট করতে পারে তাহলে চালান উঠাতে পারবে, আর না হলে এইটাও না। এমপি বা মন্ত্রীরা তাদের স্বজনদেরকে এই জন্য এমপি সাহেবরা তাদের লুটপাটের সহযোগী করতে চায় উপজেলা চেয়ারম্যানদেরকে, নিজের লোককে উপজেলা চেয়ারম্যান, ঘরের মধ্যে উপজেলা চেয়ারম্যান রাখতে চায়। যে মন্ত্রীরা দেখবেন যে ভাই
ছেলে কোনো আত্মীয় ইলেকশন করতে পারবে না, স্ট্রিক্ট অর্ডার, তারপর আপনি বলছেন নিজের কাছে না, রাখতে। তারপরে মানে নাই তো আপনি ভাই জানেন না তো, আপনি বিষয়টা দাঁড়াইছে তো, জানেনই না, মানাইছে, অনেক জায়গায় আপনি দাঁড়াইছে। কিছুই জানেন না এটা। প্রধানমন্ত্রীর আপনার কথা তো উপেক্ষা শাহজাহান করা খানের ছেলে হ্যাঁ হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, তারপরে এই যে একরাম সাহেবের চৌধুরীর দ্বিতীয় ছেলে ধাপেও 17 এমপি জন হয়েছে, আছে। এটা এই দুই একটা, উপজেলা চেয়ারম্যান দুই একজন। দুই একটা না, না না প্রধানমন্ত্রী 17 জন প্রধানমন্ত্রী তার 17 জন তার কমান্ড ফেল করার পরে, কত শহর কত ভাই শহর কতর আপনি মধ্যে? শুনেন, আমি আপনি বলতেছি, কমান্ড ফেল করার পরে উনি স্বজনের সংজ্ঞা পাল্টাইছেন। স্বজন মানে হচ্ছে, উনি বলছেন স্বজন এবং পরিবার হচ্ছে যে তার স্ত্রী সন্তান ছাড়া আর কেউ স্বজন না, আত্মীয় না। কথা বুঝছেন? এটা নাম হচ্ছে আওয়ামী লীগ। তো এই জন্য আপনি এই প্রেজেন্ট অনেক কিছুই জানেন না, মুক্তিযোদ্ধা মানুষ, আপনি এই কারেন্ট অনেক কিছুর সাথে আপনার আমি যোগাযোগ অবশ্যই নাই। জানি। আপনি যোগাযোগ নাই। 464 মধ্যে যদি 17 যোগাযোগ নাই তো, এটা কোনো পার্সেন্টেজ যোগাযোগ নাই তো আপনার। এই জন্য আমি আপনাকে বলছি, দেখেন তো না না ভাই, দ্বিতীয় ধাপে ঠাকুর আমরা আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই। ডোনাল্ড লু বলেছেন যাওয়ার সময় মানবাধিকার, গণতন্ত্র এবং নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগ আমেরিকার যে দৃষ্টিভঙ্গি ছিল তাই আছে। আর আরেকটা খবর আমি বলি যে ডোনাল্ড লু আসার আগের দিন পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গিয়েছিল, যে বেসিক্যালি ডলার সংকটের কারণে আমেরিকার $30 বিলিয়ন এইখানে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, এটার লভ্যাংশ প্রফিট বহুদিন ধরে নিতে পারতেছে না। এই কারণে এইটা দেন দরবার করতে আসছে। এবং আজকে আওয়ামী লীগ গভর্নমেন্ট $5 বিলিয়ন এই বছর পরিশোধ করতে হবে। চায়নার কাছে নতুন করে $5 বিলিয়ন ঋণ চেয়েছে। মানে এই গ্রামের যে কিছু বাটপার কিসিমের লোকজন আছে না, ঋণ করে ঋণ পরিশোধ করে, এর কাছ থেকে ঋণ আনে ওর ঋণ দেয়, ওর কাছ থেকে ঋণ আনে ওর ঋণ দেয়। আওয়ামী লীগের পজিশনটা এই পর্যায়ে এগিয়ে আছে এবং এইটা দেশের জন্য খুবই অ্যালার্মিং। এইটা নিয়ে ডোনাল্ড লুর সফরে বহু বার্তা বেরিয়ে আসছে। এটা অপোজিশনের প্রেশার ডাউন হওয়ার কথা না, এটা আওয়ামী লীগের বা গভর্নমেন্টের প্রেশার ডাউন হয়ে গেছে। মোশাররফ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আলোচনা শেষ করতে চাই দিদারুল আলম চৌধুরী। দিদার ভাই, শেষ দিকে চলে এসেছি, যেটি মোশাররফ ঠাকুর বললেন সর্বশেষ যে আওয়ামী লীগেরই উপর চাপ বেড়েছে। না, আমি যেটা উনি যে কথাটা বলছেন যে এমপি সাহেবদের মানে বরাদ্দ নাই, শুধু উপজেলা চেয়ারম্যানের আছে, এই কথাটা কি সত্য? এমপি সাহেবরা এটা টোটাল বরাদ্দটা হলো এমপি সাহেবদের, ওখান থেকে কত পার্সেন্ট উপজেলা যাবে এটা। তো এখন আমি তো ঘটনা শুনতেছি 150 কোটি টাকা উপজেলা চেয়ারম্যানে ইনকাম করছে, তাইলে ওদের কাছে তাহলে নিশ্চয়ই এটা গভর্নমেন্ট জেনে ইনকাম করেন, ইনকাম খরচ করছে, খরচ করছে, মানে কি নিশ্চয়ই ব্যাড ওয়েতে রাস্তা ইয়ে করছে। ওই জন্য গভর্নমেন্ট বোধহয় ইনফরমেশন জেনে এদের পাওয়ারটা কমায় ফেলছে। নাইলে তো মানে এখানে ওনারা যেহেতু জয়েন করে নাই, মানুষ এগুলো তো ধরেন এই ব্যবহার আওয়ামী লীগের, সুতরাং এখানে উপজেলা চেয়ারম্যানকে খাটো করার কোনো উপায় নেই। আর ওনাকে আবারও আমি বলতেছি যে আসলে বিএনপি ক্যাপাসিটিতে উনি এসব কোনো ব্যাপারে আলোচনা করার আসলে বৈধ ওনার কোনো রাইট নেই। উনি দর্শক হিসেবে কথা বলতেছে, ঠিক আছে, কারণ উনি ইলেকশনে জয়েন করে নাই। এই যে উপজেলার এটার কনসেপ্টের ওনাদের বাইরে ছিল, নির্বাচনে আসবে না সে ঘোষণাও দিয়েছে। হ্যাঁ, কোনো নির্বাচনে যখন আসবে না, তাহলে আমি ব্রিটিশের উদাহরণ দিই কেন? আবার এখানে নির্বাচনের শিডিউল দিছে, ব্রিটিশ বলতেছে নো, আমাদের তো এখানে পার্টিসিপেট করতে পারে। উনি তো জানাতে কি আমি তো ভোট সেন্টারে এজেন্ট দিতে পারবো না, একটা বাহানা দিয়ে আমাকে দূরে থাকতে হবে। এটাই হলো বাস্তবতা। নির্বাচনে যাব, প্রহসনে যাব না। হ্যাঁ, না প্রহসন কোন এটার নাম প্রহসন, নির্বাচন না। নির্বাচন একেবারে 100% ভালো হয়েছে কোন সময়, কোন ইলেকশনটা বলছে। আপনি তত্ত্বাবধায়ক সরকার, যে সরকার যে দল জিতছে আর দল বলছে না এটা ইলেকশন ঠিক হয় নাই, এগুলো শোনান। আমরা আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বশেষ যে কথাটা বলবো যে আসলে আমরা নিজ নিজ ধর্মকে মানে নজরে এনে বাস্তব সত্যটা আমাদের দেশের জন্য, এই যে আমরা যে কথা বলতেছি, আমরা এটা বিতর্ক করছি, যেটা হওয়া উচিত না। এই সাবজেক্টের উপরে আমার একটা মত দিয়ে কি আমরা জাতিকে উপহার দেবে, এই যদি কথা হতো তাহলে এটা এই টক শোর একটা উপকারিতা হতো। এখন তো আমরা বিতর্ক প্রতিযোগিতা করতেছি। সুতরাং আমি অনুরোধ করব যে দেশের যে উন্নয়নগুলো হচ্ছে, বিরোধী দল ভালোটাকে ভালো, কালোটাকে কালো বলার, ভালোটাকে ভালো, কালোটাকে কালোকে বলার সৎ সাহস থাকতে হবে। জি, ডক্টর নুরুল আজহার।
ভালোকে ভালো কালোকে কালো বলার একটা ধন্যবাদ আপনাকে। ভালোকে ভালো সাহস থাকতে কালোকে হবে। কালো। এই পর্যন্ত রাজনীতিবিদরা সেই কাজটা করতে বাংলাদেশ পারছে কিনা? স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি যখনই অপোজিশন ছিল ভালোরে ভালো কালোরে কালো বলছে, বলে নাই। তাহলে আপনি এটা কিভাবে পাবেন, কিভাবে আশা করেন? ভালো করলেও কিছু খারাপ, খারাপ করলেও কিছু আরও বড় খারাপ। দুই দলই একই রকম। মাঝখান দিয়ে নিষ্পেষিত হয়েছে 18 কোটি জনগণ। আমরা জাতীয় পার্টি যতদিন ক্ষমতায় ছিল, নির্বাচন হয়তো উল্টা সিধা কিছুটা হইতে পারে যখন পরিস্থিতি এরকম ছিল, যে কিন্তু এইভাবে এই রকম নৈরাজ্য সৃষ্টি হয় না, যেটা মনে করেন ভাই যে BNP র সময় 91-তে 3.5 বছর বিএনপিকে সহযোগিতা করছে মাগুরার ইলেকশন আগ পর্যন্ত। ওখানে কারচুপি করতে গিয়েই তো এই পরিবেশটা নষ্ট হয়েছে, নাইলে তো আওয়ামী লীগের ক্ষমতা 91 আওয়ামী লীগের ক্ষমতা আসেনি। মাগুরা হ্যাঁ, তো এখন মনে করেন যে এই যে পাল্টাপাল্টি জবাব, এই যে ভাই কইছে যেটা, এটাই সত্যি কথা যে মানুষ এখান থেকে কি শিখবে, এটা বিতর্ক প্রতিযোগিতা, একজন আরেকজন দোষারোপ করে, দোষারোপের রাজনীতি। এবং সত্যটা ডাউন করে আমরা এই যে আমি একটু আগে বললাম যে আজকে আমার রাষ্ট্র চলতেছে, আমি আমার ভাই বোন তারা নিয়ে কিন্তু এই রাষ্ট্র, এই সমাজ, আজকে আমলা বলেন, রাজনীতিবিদ বলেন, উপজেলা বলেন, এমপি বলেন, যাই বলেন, আমারই ভাই বা আরেকজনের ভাই, এরকম আমরা কেন এত ব্যতিব্যস্ত হয়ে গেছি, কারে বসাবো, কারে নিব, কিভাবে লুটপাট করবো, এইগুলি চিন্তা ভাবনা। আপনি যে একটু আগে যে কথাটা বললেন যে এই ধরনের যে কর্মকাণ্ড চলতেছে, এইগুলি থেকে আজকে আমরা পরিত্রাণ পাবো না, কবে পাবো আমরা? এবং এই যে মনে করেন বিএনপি বলছে একাধারে নির্বাচন বর্জন করে, তাহলে বিএনপি কি চায়? বিএনপি চায় তাহলে যে এনশিওর যতক্ষণ না হবে যে আমি ক্ষমতায় যাইতে পারবো কি পারবো না, তাহলে আমি নির্বাচনে যাবো, সেইটা এটা তো কোনোদিন আবার আওয়ামী লীগ তো কৌশলের খেলা খেলতেছে। দেখেন 25 সালে হচ্ছে মার্কা, যে আমি প্রতিটা রাজনীতিবিদ বানায় ছাড়বো, গ্রাম পর্যায়ে উনি মার্কার সিস্টেম করে দিল। আবার এখন দেখছে যে মার্কা নিয়ে দেখা যায় যে মহা মুসিবতে আছে, তখন আবার মার্কা উইথড্র করা হলো। তো এই যে কৌশলের খেলা দুইটা দলের মধ্যেই চলতেছে, আমরা কিন্তু এই জাতীয় পার্টি, এই মাঝখান দিয়া জাতীয় পার্টি এবং 18 কোটি লোক নিষ্পেষিত হতেছে। ডক্টর নুরুল্লাহ জওহর, ভাই আমি অসংখ্য ধন্যবাদ। ওনার কথার মধ্যে একটা কথা বলতেছি যে আপনি ফুটবল খেলাতে একটা প্লেয়ার বদলাইলেন, যখন দেখলেন যে ওই প্লেয়ারটা ভালো খেলতেছে না, ওকে চেঞ্জ করা যায়, হাতে সময় নেই, আলোচনা চেঞ্জ করা যায়। সুতরাং আওয়ামী লীগের পলিসি চেঞ্জ করছে, ডাজন্ট ম্যাটার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।